বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কোভিড-19-এর এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা যে যেখানেই আছো সেখান থেকেই আমার অনলাইনের ক্লাসটি সংগ্রহ করবে, দেখবে এবং সেটার উপরে সুন্দর প্রস্তুতি নেবে। আজকের ক্লাসটি হবে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। তাদের রাষ্ট্রদর্শন, প্রাচীন ও মধ্যযুগ নামক বিষয়টি থেকে। আর আজকের আলোচ্য বিষয়টি হলো এরিস্টটলের দাসতত্ত্ব। যাই হোক, ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকিনা, লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। এখানে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, তোমরা সুন্দরভাবে আমার ক্লাসটি দেখবে এবং শুনবে। আমরা শুরুতেই এরিস্টটলের দাসতত্ত্ব আলোচনা করার শুরুতেই এরিস্টটল সম্পর্কে একটু জেনে নেই। হয়তো তোমরা অনেকেই তার ছবি দেখেছ। আচ্ছা, এরিস্টটল বিশ্ববিখ্যাত একজন প্রাচীন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী। এরিস্টটল সক্রেটিস, প্লেটোর দর্শন সহ তার পূর্বের সময়ের বিদ্যমান বিভিন্ন দর্শনের জটিল ও সদৃশ্য সমন্বয় দেখিয়েছেন। আসলে এরিস্টটলের জীবনী সম্পর্কে খুব বেশি একটা জানা যায় না। তিনি খ্রিস্টপূর্ব 384 সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন। তার পিতা মেসিডোনিয়ার রাজসভার চিকিৎসক ছিলেন। শৈশবেই পিতা নিকোমেকাস মারা যাওয়ার পর অভিভাবক হিসেবে প্রক্সেনাস তাকে লালন পালন করেছেন। তিনি 17 বা 18 বছর বয়সে এথেন্সে প্লেটোর একাডেমিতে যোগ দেন এবং 37 বছর পর্যন্ত সেখানে অবস্থান করেন। তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার লেখনীতে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দনতত্ত্ব, কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে ব্যাপক দার্শনিক আলোচনা রয়েছে, যেগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিভিত্তিক ব্যবস্থা গঠিত হয়। এই মহামনীষী জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ পাণ্ডিত্য স্থাপন করে খ্রিস্টপূর্ব 322 সালে পরলোক গমন করেন। উন্নত বিশ্বের এই অবস্থায় দাঁড়িয়েও তার দার্শনিক চিন্তা বিশ্বে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে। আমরা এবারে এরিস্টটলের দার্শনিক চিন্তা সম্পর্কে একটুখানি জানব। আসলে এরিস্টটল নীতিগত দিক থেকে নয়, বরং বাস্তবতার প্রেক্ষিতে ভালো মন্দ বিচার করে তার দার্শনিক চিন্তাকে ব্যক্ত করতেন। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার দ্বারা বিচার করে তিনি সমস্ত কিছুই গ্রহণ করতেন, যা আরোহী পদ্ধতি নামে পরিচিত।
তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্স এ তার আরোহী পদ্ধতির প্রতি আসক্তির প্রমাণ পাওয়া যায়। এই গ্রন্থে তিনি রাষ্ট্র ও রাজনীতির উপরে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে তিনি দাসপ্রথার উপরে এক অবিস্মরণীয় এবং বিচিত্র তত্ত্বের অবতারণা করেছেন, রাষ্ট্রদর্শনের ইতিহাসে যা দাসতত্ত্ব নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এখানে একথা বলা যায় যে সমসাময়িক গ্রিক দার্শনিকদের প্রতি বিপরীত মত পোষণ করে তিনি তার এই দাসতত্ত্বকে অধিক যুক্তিযুক্ত করে তুলতে পেরেছিলেন। এরিস্টটলের দাসতত্ত্ব। আসলে এরিস্টটল এর দাসতত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা দেখি রাষ্ট্রদর্শনে এরিস্টটল যে সকল মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে তার দাসতত্ত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এরিস্টটলের চিন্তাধারায় এক বিশেষ জায়গা দখল করে আছে তার এই দাসতত্ত্ব। এরিস্টটলের সমকালে গ্রিক দাসপ্রথার ব্যাপক প্রচলন ছিল। সকল প্রকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার বঞ্চিত এই দাস সমাজ ও রাজনৈতিক ব্যবস্থায় একটি বিশেষ শ্রেণী হিসেবে পরিচিত ছিল। এরিস্টটল দাসপ্রথাকে প্রাকৃতিক, সামাজিক ও নৈতিক বলে স্বীকার করেছেন এবং যুক্তির দ্বারা তাকে সমর্থন করেছেন। তার চিন্তাধারায় যেগুলো গ্রীসীয় উপাদান বলে বিবেচিত হয়, দাসপ্রথা সেগুলোর মধ্যে অন্যতম। এরিস্টটলের দাসতত্ত্ব আলোচনা করতে গিয়ে দেখা যায় দাস ও প্রভু সম্পর্কে এরিস্টটল যে মতামতগুলো দিয়েছেন সেগুলো খুবই আলোচিত। এরিস্টটল দাসতত্ত্বের সপক্ষে যুক্তিদানের পূর্বেই তিনি দাস ও প্রভু সম্পর্কে আলোচনা করেছেন। এরিস্টটলের মতে কিছু লোক প্রজ্ঞার অধিকারী হয় এবং এই প্রজ্ঞার বলে তারা শুধু আদেশ প্রদানেই সক্ষম। পক্ষান্তরে বেশিরভাগ লোক শুধু দৈহিক বলে বলীয়ান হয় এবং দৈহিক বলের কারণে তারা শুধু কায়িক পরিশ্রমে সক্ষম। তাদের মধ্যে প্রজ্ঞার অভাব থাকায় তারা আদেশ প্রদানে অক্ষম। তাদের একমাত্র যোগ্যতা তারা প্রজ্ঞাবানদের আদেশ মান্য করে তদানুযায়ী কাজ করে যাবে। এরিস্টটলের মতে প্রথম শ্রেণীর লোকেরা হচ্ছে প্রভু, মাস্টার, আর এই দ্বিতীয় শ্রেণীর লোকেরা হচ্ছে দাস, যাকে বলা হয় স্লাভস। প্রভুরা যুক্তি বা আত্মার প্রতিনিধি আর দাসরা লালসা বা দেহের প্রতিনিধি। প্রকৃতিগতভাবে যেহেতু দেহ আত্মার অধীন, অনুরূপ কারণে দাস প্রভুর অধীন। অতএব প্রভু ও দাসের মধ্যে যে সম্পর্ক তা উত্তম ও অধমের সম্পর্ক। এবারে আমরা দেখব এরিস্টটল দাসপ্রথার পক্ষে যে সব যুক্তি উপস্থাপন করেছেন সেগুলো কি ধরনের। দাসপ্রথার পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে এরিস্টটল বলেছেন, প্রভু ও দাসের মধ্যে যে ব্যবধান বিদ্যমান তা শুধু আইনগত ব্যবধানই নয়, বরং তা স্বাভাবিক ও ন্যায়ভিত্তিকও বটে। এরিস্টটল তার দাসতত্ত্বে ঘোষণা করেন যে দাসপ্রথা প্রকৃতির একটি শাশ্বত নীতিরই ফলশ্রুতি এবং এই নীতি হচ্ছে আদেশ ও অনুগত্যের এক সফল সমন্বয়। মানবিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই এই সমন্বয়ের সূচনা। এরিস্টটলের মতে পরিবার হল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। 3 ধরনের সম্পর্কের ভিত্তিতে এই পরিবার গড়ে ওঠে। ক, প্রভু ও দাসের সম্পর্ক। খ নম্বরে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর গ নম্বর হচ্ছে পিতা সন্তানের সম্পর্ক।
অর্থনৈতিক কার্যাবলীও পরিবারের একটি উপাদান হিসেবে তিনি নির্দিষ্ট করেছেন। সম্পদ সংগ্রহ করা পরিবারের একটি অর্থনৈতিক উৎস, কারণ সম্পদ ছাড়া উত্তম জীবন সম্ভব নয়। আবার জীবনযাপনের উপায়ের সমষ্টি হল সম্পদ, আর দাস সম্পদেরই অন্তর্গত। তার মতে আমরা আরও দেখতে পাই তিনি দাসপ্রথার পক্ষে যুক্তিগুলো দিয়েছেন। দেখা যায় যে তার মতে দাস হলো বাড়ির আসবাবপত্রের মতো। এই যুক্তির দ্বারা এরিস্টটল দাসকে প্রভুর সম্পত্তি হিসেবে গণ্য করেছেন। দাস ব্যবস্থাকে আরও যুক্তিযুক্ত করার জন্য তিনি বলেছেন, সমাজে শ্রেয় অশ্রেয় পার্থক্য বিদ্যমান এবং শ্রেয় সবসময়ই অশ্রেয়কে শাসন করে, যা উভয়ের জন্যই লাভজনক। এরিস্টটল মনে করেন, মানুষের মধ্যে এমন অনেকেই আছেন যারা শুধু তাদের শরীরটাকেই ব্যবহার করতে জানেন, এর থেকে ভালো কিছু করার সামর্থ্য তাদের নেই। এই ধরনের মানুষই প্রকৃতিগতভাবে দাস। শিকারে পশু শিকার যেমন সঙ্গত, তেমনি প্রকৃতিগত হবে যে দাস, সে যদি বশ্যতা স্বীকার না করে, তখন তাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করাই ন্যায্য বা যুক্তিসঙ্গত বিষয় হয়ে দাঁড়ায়। তিনি মনে করেন, গৃহপালিত পশুর সঙ্গে দাসের কোনো পার্থক্য নেই। তার মতে প্রকৃত দাস ও স্বাধীন নাগরিকদের দেহ পৃথকভাবে গঠিত। দাসের শরীর কায়িক পরিশ্রম করার মতো শক্তপোক্ত হয়ে গঠিত। দাসের পক্ষে দাসত্ব করেই কল্যাণকর, কেননা সে উন্নততর মালিকের কাছ থেকে উৎকর্ষতা ও নৈতিকতা লাভ করে থাকে। প্রাচীন গ্রীসে যুদ্ধবন্দীদের দাস করার নিয়ম ছিল। এরিস্টটল মনে করতেন, ন্যায়সঙ্গত যুদ্ধে যারা বন্দী হয় তাদের দাস হিসেবে গণ্য করা যুক্তিসঙ্গত। তবে প্রকৃতিগতভাবে যারা প্রভু হওয়ার উপযুক্ত, তাদেরকে যুদ্ধের মাধ্যমে দাসে পরিণত করা উচিত নয়, কিন্তু বর্বর বা অগ্রীবাদের দাসে পরিণত করা যাবে। প্রভু ও দাসের স্বাভাবিক সম্পর্কে এরিস্টটলের সন্দেহ ছিল না। তিনি মনে করতেন, দাস প্রভুর একটি অংশ। যেহেতু প্রকৃতি একজনকে দাস আরেকজনকে প্রভু হিসেবে সৃষ্টি করেছে, সেহেতু উভয়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই সুবিধাজনক। এরিস্টটল অবশ্য একথা স্বীকার করেছেন যে শক্তি ও প্রজ্ঞার মাধ্যমে যাদের দাসে রূপান্তরিত করা হয়, তাদের মধ্যে ওই সম্পর্ক থাকে না। যাই হোক, তৎকালীন সময়ের বাস্তব প্রেক্ষিতে এরিস্টটল তার দাসতত্ত্বকে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যা বর্তমান সমাজে দারুণভাবে সমালোচিত। কিন্তু তার এই দাসতত্ত্বের মধ্যেও অনেক কিছু জানার আছে, অনেক বাস্তবতা আছে। বাস্তবে এরিস্টটল ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন দার্শনিক ও চিন্তাবিদ। জ্ঞানের প্রতিটি শাখায় তার অবদান রয়েছে, কিন্তু এত কিছু সত্ত্বেও দাসপ্রথার মতো একটি নিকৃষ্ট প্রথাকে তিনি সমর্থন করে গেছেন, যা আসলে বর্তমান সমাজে একটি মানবতা বিরোধী চিন্তায় পরিণত হয়েছে। আসলে তৎকালীন প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে ছোটবেলা থেকে এরিস্টটল রাজকীয় পরিবারের ছত্রছায়ায় বড় হয়েছিলেন। তাই রাষ্ট্রচিন্তায় অভিজাততন্ত্রের প্রতি তার একটি সমর্থন ছিল বলে অনেকে মনে করতেন। তিনি কৃতদাসদের ব্যক্তিগত সম্পত্তি বলে এক ধরনের উগ্র মানসিকতার পরিচয় দিয়েছেন। বাস্তবে মানবজাতির জন্য দাসপ্রথা খুবই লজ্জাজনক একটি বিষয়। একজন মানুষ তার ন্যূনতম মানবিক অধিকার পাবে না, তার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না, এটা তো হতে পারে না। এরিস্টটলের দাসপ্রথা গ্রহণযোগ্য নয়, কিন্তু এই কথা সত্য যে এরিস্টটলীয় যুগের 2500 বছর পরেও এই যুগের মানুষ দাসত্বের শৃঙ্খল থেকে কতটুকু মুক্ত হতে পেরেছে তা বলার অপেক্ষা রাখে না। ফলে
দাসপ্রথার বিপক্ষে সুস্পষ্ট অবস্থান থাকা সত্ত্বেও একথা বলা যায় যে দাসপ্রথা বর্তমানকালে কোথাও কোথাও কোনো না কোনোভাবে টিকে আছে, আর জন্য আধুনিক যুগেও মানুষকে দারুণভাবে বিস্মিত হতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ। দাসপ্রথা সম্পর্কে, অ্যারিস্টটলের দাসপ্রথা সম্পর্কে যে আলোচনাগুলো আমি স্পষ্টভাবে উপস্থাপন করলাম, তোমরা সেগুলো বইয়ের সাথে মিলিয়ে নিবে। আমি আমাদের ওয়েবসাইটে এই লেকচারের একটা ফাইল আপলোড করে দিয়েছি। তোমরা প্রয়োজনে এই ফাইলটি সংগ্রহ করবে, ডাউনলোড করে সেটার উপরে একটা সুন্দর হ্যান্ড নোট তৈরি করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। পরবর্তী ক্লাসে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ।